এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা মেডিকেল স্টুডেন্টসরা কিভাবে এআই ব্যবহার করে তাদের এডুকেশন, তাদের লেখাপড়া আরো ১০ গুণ উন্নত করতে পারে। আপনি যদি একজন স্টুডেন্ট নাও হন, তাও আমি রিকমেন্ড করব যে আপনি এই ভিডিওটা দেখুন। ২ টা কারণে। একটা হলো যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে এআই কিভাবে আরো ভালোভাবে ইউজ করা যায় সেই জিনিসটা শিখতে পারবেন। দ্বিতীয়ত হলো আপনার পরিচিতর মধ্যে কেউ স্টুডেন্ট থাকতে পারে, আপনার ভাই-বোন অথবা পরিচিত কেউ, আপনি তাকে গাইড করতে পারবেন। আর যদি আপনি টিচার অথবা প্যারেন্টস হন, আপনার সন্তান যদি স্টুডেন্ট হয় তাহলে তো অবশ্যই আপনার এই ভিডিওটা দেখা উচিত। আপনি নিজে এটা শিখে আপনি আপনার স্টুডেন্টস অথবা আপনার সন্তানদের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন তাদের লেখাপড়াকে আরো উন্নতি করার জন্যে। স্টুডেন্টদের লেখাপড়া উন্নত করার জন্যে ChatGPT-র মতো যে চ্যাটবটগুলো আছে, নট অনলি ChatGPT, আরো যেই চ্যাটবটগুলো আছে Gemini অথবা DeepSeek অথবা Google Copilot সব কয়টাই খুব ভালো কাজ করে। তবে আমরা আমাদের এই যেই ক্লাসটা করব এটা দেখাবো হলো ChatGPT দিয়ে। তো মূলত এই চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এই ২ টা চ্যাপ্টার আমরা কভার করব ChatGPT-র উপরে, যে ChatGPT-কে কিভাবে আরো ভালোভাবে ব্যবহার করা যায়। আমি পিডিএফ ফাইলে কয়েকটা প্রম্পট দিয়ে দিয়েছি, যেই প্রম্পটগুলা আপনি ব্যবহার করলে আপনার স্টাডিতে এটা অনেক উপকারে আসবে। চলুন পিডিএফ ফাইলটা ওপেন করি এবং একটা করে ইউজ করে দেখি প্রম্পটগুলো কিভাবে কাজ করে। ওকে, পিডিএফ ফাইলে ১ম যেই প্রম্পটটা সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট। বেসিক্যালি এখানে এই প্রম্পটটা দিয়ে আপনি কি করতে পারবেন, অনেক সময় অনেক টপিক থাকে যে টপিকগুলা আমরা সহজে বুঝতে পারি না। কিন্তু এআই এর হেল্প নিলে খুব সহজেই আমরা সেই টপিকগুলো বুঝতে পারবো। ১ম প্রম্পটটা আপনি দেখেন, এক্সপ্লেইন মি নিউটনস সেকেন্ড ল ইন সিম্পল ওয়ার্ড অ্যান্ড গিভ মি 2 প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। বেসিক্যালি এই প্রম্পটটাই আমি আবার বাংলায় লিখে দিয়েছি, নিউটনের ২য় সূত্র সহজ ভাষায় ব্যাখ্যা করো এবং ২টি ব্যবহারিক উদাহরণ দাও। এখন হতে পারে আপনার টপিক আলাদা। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্সপ্লেইন মি, এই লাল দাগ দেওয়া যে জায়গাগুলো আছে এটা আপনি শুধু চেঞ্জ করে দিবেন। আপনি এখানে অন্য কোনো কিছু বুঝতে চাইলে, যেমন আপনি আম ইঞ্জিনিয়ারিং এর কোনো কিছু বুঝতে চাইলে সেটাও এখানে বসাতে পারেন। অথবা আপনি যদি অন্য কোনো ল বুঝতে চান, যেমন আমি বুঝতে চাই আম আইনস্টাইনের E = mc², এটাও এখানে লিখে দিলে সে কিন্তু এটা এক্সপ্লেইন করে দিবে। ওকে, তাহলে আপনার করতে হবে কি? প্রথমত এই প্রম্পটটা আমি কপি করে এটা ChatGPT-কে দিলাম। ওকে, যদি আপনি চান যে এটা টোটালটা সে বাংলায় করুক, তাহলে লাস্টে যদি ওকে, প্রথম আমরা ইংলিশে দেই, দেখি এটা কি হয়। যদি আমরা ইংলিশে দেই তাহলে কিন্তু সে টোটাল জিনিসটা ইংরেজিতে বলতেছে, বোঝাচ্ছে। এখন আমরা কিন্তু বাংলা প্রম্পট না দিলেও, ইংলিশে প্রম্পট দিলেও আমরা কিন্তু লাস্টে যদি লিখে দেই এক্সপ্লেইন ইন বাংলা, তাহলে কিন্তু সে কি করবে, টোটাল জিনিসটা সে বাংলায় আমাদের বুঝিয়ে দিবে। সেক্ষেত্রে আমরা কিন্তু ইংরেজি লিখলেও সে কিন্তু আমাদের বাংলায় এক্সাম্পলগুলো দিচ্ছে। আর যদি টোটাল আমরা বাংলাটা দিয়ে দিই, নিউটনের ২য় সূত্র সহজ ভাষায় বুঝিয়ে দাও, তাহলে কিন্তু সে আমাদের কি করবে, বাংলাতে এটা বুঝিয়ে দিবে। তো এখন সে কি লিখছে চলুন দেখি। নিউটনের ২য় সূত্র সহজ ভাষায় বললে, যে কোনো কিছু চলাচল করতে হলে তাকে ধাক্কা বল দিতে হয়। যত বেশি ধাক্কা দিবে তত দ্রুত বস্তুটা চলবে। কিন্তু যদি বস্তুটা ভারী হয় তাহলে তাকে চালাতে বেশি ধাক্কা বা বল দিতে হবে। ওকে, মোটামুটি বোঝা যাচ্ছে। ওকে, এখন বিষয়টা হয়েছে যে এই যে সে এটা বোঝালো, এটা যদি আমরা আরও সহজভাবে বুঝতে চাই, এটার জন্য দ্বিতীয় একটা প্রম্পট দিয়েছি, এক্সপ্লেইন মি নিউটন সেকেন্ড ল লাইক আই এম 5 ইয়ার্স ওল্ড। ওকে, নিউটনের ২য় সূত্রটা এমনভাবে ব্যাখ্যা করো যেন আমার বয়স মাত্র ৫ বছর। ওকে, সেক্ষেত্রে কি হবে? ওকে, এটা দেই। আপনি যদি দেখেন যে ৫ বছর দিলে বেশি সিম্পল হয়ে যাচ্ছে, তাহলে আপনি ৫ বছরের জায়গায় চেঞ্জ করে ১০ বছর দিতে পারেন। আচ্ছা, যদি এটা এভাবে দেই তখন কি হবে? অনেক কঠিন জিনিসও সে কিন্তু খুব সহজে এটা এক্সপ্লেইন করে দিতে পারবে। ওকে, নিউটনের ২য় সূত্র কি? ধরো তুমি একটা খেলনা গাড়ি ঠেলা দিচ্ছ। যদি তুমি জোরে ঠেলো তাহলে গাড়িটা দ্রুত ছুটে যায়। যদি তুমি হালকা ঠেলো তাহলে গাড়িটা ধীরে চলে। আবার যদি গাড়িটার উপর পাথর রাখো, মানে ওটা ভারী হয়ে যায়, তখন সেটা চলতে বেশি জোর লাগে। ওকে, খুব ভালোভাবে সে বুঝিয়ে দিয়েছে। আশা করি এটা আপনি বুঝতে পারছেন যে এখানে এজ আপনি চেঞ্জ করতে পারেন। আপনার যদি দেখেন যে বেশি সহজ হয়ে যাচ্ছে, তাহলে আপনি আরেকটু এজ বাড়ায়া ১০ অথবা ১৫ করতে পারেন।
যদি আপনি বিষয়টা টোটালি আরো সহজ বাংলায় বুঝতে চান অথবা সহজ ইংলিশে বুঝতে চান, তাহলে আপনি এই প্রম্পটটা ইউজ করতে পারেন। যে সহজ বাংলায় আমাকে বুঝিয়ে বলুন ঢাকায় বসবাসকারী শহরের বাংলাদেশীরা যে ধরনের ভাষায় কথা বলে। কারণ অনেক সময় সে এমন বাংলা বলে যে বাংলাগুলোর ওয়ার্ড বোঝাটা অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এই প্রম্পটটা ইউজ করলে সে এটা আরো সহজে বুঝাতে পারবে। আর আরেকটা প্রম্পট হলো লাস্টে, যেটা আরেকটি উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য সেম উইথ দ্য অ্যানাদার এক্সাম্পল। যে আচ্ছা এখন ২ টা এক্সাম্পল দিচ্ছে, বাট এই ২ টা এক্সাম্পলে আমি বুঝতেছি না। তো এখন যদি আমি তাকে বলি যে তুমি এই সেম বিষয়ে আরেকটা এক্সাম্পল দাও, তখন কিন্তু সে এটা আরেকটা এক্সাম্পল দিয়ে খুব সুন্দর এটা বুঝিয়ে দিয়ে। অবশ্যই আমরা আরেকটা মজার উদাহরণ দিচ্ছি নিউটনের ২য় সূত্রটা বোঝার জন্য। তুমি ৫ বছর বয়সে খেলতে, খেলতে বুঝতে ফেলবে। ধরো তোমার একটা হালকা ব্যাগ আছে, তুমি সেটা সহজে টেনে নিতে পারো। কিন্তু যদি ব্যাগ অনেক বই ভরে ফেলো, তখন সেটা অনেক ভারী হয়ে যায়। এখন তুমি যদি টান দাও, আগের মতো সহজে টানা যায় না। তোমাকে বেশি জোর দিতে হয়। ওকে, সে ভালোই বুঝাচ্ছে। ওকে, এই আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট জিনিসটা আপনি আপনার যেকোনো সাবজেক্ট, যেকোনো কিছুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত আমরা দেখব কম্পারিজন টেবিল মানে কি? অনেক সময় আমাদের এরকম পার্থক্য তৈরি করতে হয় যে এটা আর ওইটার মধ্যে পার্থক্যটা কি? অথবা এই ২ টার মধ্যে কি মিল আছে? তো সেই ক্ষেত্রে এআইকে যদি আমরা বলি, সে সুন্দর একটা টেবিল আকারে ফরম্যাট করে আমাদেরকে এই পার্থক্যগুলো দেখিয়ে দিবে। তো এটার জন্য আমি একটা প্রম্পট দিচ্ছি, যেই প্রম্পটটা আপনি ব্যবহার করলে এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মিল এবং পার্থক্য আরও ভালোভাবে বোঝার জন্য তাদের তুলনা করুন। আপনার বক্তব্য ব্যাখ্যা করার জন্য উদাহরণ ব্যবহার করুন। এর জন্য একটি টেবিল তৈরি করুন। ওকে, এটা যদি আমরা তাকে দেই, এখানে কিন্তু আপনার যে কোনো কিছুর পার্থক্য অথবা সিমিলারিটিস ডিফারেন্সটা যদি বের করতে হয়, তাহলে যখন আমি এখানে প্ল্যান্ট সেল অথবা অ্যানিম্যাল সেল দিছি, এই লাল ওয়ার্ডগুলো আপনি চেঞ্জ করে আপনি শুধু আপনার প্রয়োজন মতো জিনিসটা এখানে বসায় নেবেন, তাহলেই কিন্তু সে রেজাল্ট দিয়ে দিবে। ওকে, আমরা চলুন দেখি এটা কিরকম রেজাল্ট দেয় সে। ওকে, সে কিন্তু মোটামুটি সুন্দর টেবিল বানিয়ে দিচ্ছে যে মিলের দিক এবং পার্থক্যের দিক। তো মিলের দিকগুলো দেখি আমরা। কোষ ঝিল্লি ব্যাখ্যা ২ কোষেই আছে যা কোষকে ঘিরে রাখে। সাইটোপ্লাজম কোষের ভেতরে থাকা জেলির মতো পদার্থ যেখানে সব কাজ করে। তার মানে কি উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে যে মিলগুলো আছে এটা সে একবার দেখাইছে। আর পার্থক্যগুলো যেটা আছে এটাও কিন্তু সে দেখাইছে। আবার সে নিচে আরেকটা তুলনামূলক টেবিল দিয়ে দিছে যে যেখানে প্রাণী কোষ, উদ্ভিদ কোষের ২ টার মধ্যে একটা পার্থক্য দিয়ে দিছে যে প্রাণী কোষে উদ্ভিদ কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে নেই। সরি, উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নেই। কোষঝিল্লি উদ্ভিদ কোষে আসছে, প্রাণী কোষেও আছে। নিউক্লিয়াস উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষেও আছে। তার মানে কি তুলনামূলক একটা টেবিল কিন্তু সে সুন্দর মতো বানিয়ে দিয়েছে। ওকে, তো ৩ নম্বরে আমরা যেই প্রম্পটটা দেখব সেই প্রম্পটটা হলো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। যে আমরা এরকম অনেক কিছু স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিখি, কিন্তু এই জিনিসগুলো যে আমরা কোথায় ব্যবহার করব, এটাই আমরা জানি না। যে সে ফর এক্সাম্পল আমরা যে স্কুলে বীজগণিত যখন শিখতাম অথবা পরিমিতি, ত্রিকোণমিতি যখন শিখতাম, আমরা কিন্তু তখন এটা জানতামই না যে অ্যাকচুয়ালি এটা যে আমরা শিখতেছি এই জ্যামিতিগুলা, এটা কাজে কোথায় লাগবে। কিন্তু তখন তো আমাদের কাছে আর এআই ছিল না, ChatGPT ছিল না। তো থাকলে হয়তো আমরা জানতে পারতাম। তো এটার জন্য একটা প্রম্পট দিচ্ছি আমি, যেখানে আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে কোনো জিনিসটা শিখবো, সেটা আমার রিয়েল লাইফে এটা আমি কোথায় কাজে লাগাবো, সেই জিনিসটাও আমি ChatGPT থেকে জিজ্ঞেস করতে পারবো। তো এটার জন্য আমি একটা প্রম্পট দিছি, যেই প্রম্পটটা আপনি ইউজ করতে পারেন। ইংলিশটাই আমি এইবার ইউজ করি, লাস্টে শুধু লিখে দিব বাংলায় আমাকে এটা বলো তুমি। ওকে, তো এখানে আমি দিছি যে জ্যামিতি আমরা যখন শিখছি, চল ওকে লাস্টে আমি এটা লিখে দিচ্ছি, এক্সপ্লেইন মি ইন বাংলা। ওকে, তো এখানে আমরা যে স্কুলে জ্যামিতি শিখতেছি, এই জ্যামিতিটা আমাদের রিয়েল লাইফে কোথায় কাজে লাগবে এটাই এখানে জানবো। তুমি তোমার ঘরের ফ্লোর নতুন কার্পেট বিছাতে চাও। ঘরটা আয়তাকার আকৃতির। ঘরের দৈর্ঘ্য ৫ মিটার, প্রস্থ ৪ মিটার। তুমি জানতে চাও কার্পেট কেনার জন্য কত বর্গ মিটার, স্কয়ার মিটার জায়গা দরকার হবে। চিন্তার ধাপ, স্টেপ বাই স্টেপ থ্রু প্রসেস। আমরা জানি আয়তাকার জায়গার ক্ষেত্রে এরিয়া দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য ৫ মিটার, প্রস্থ ৪ মিটার, তাহলে ক্ষেত্রফল হবে ২০ বর্গ মিটার। উত্তর, তোমার ২০ বর্গ মিটার জায়গার কার্পেট কিনতে হবে। তার মানে কি সে কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দিছে যে এটা আমরা কোথায় ব্যবহার করতে পারি। তবে এখানে আমি ওকে যদি আরও কিছু একটা জিজ্ঞেস করি যে তুমি আমাকে গিভ মি এ লিস্ট, গিভ মি sorry, give me a list
where I can use this. একবার তার সাথে যেহেতু আমি বাংলায় কথা বলা শুরু করছি, এখন কিন্তু সে কিন্তু তাকে আমি ইংলিশে লিখলেও সে কিন্তু বাংলায় আমাকে বিভিন্ন এক্সাম্পল দিবে। ওকে? তো এখন আমি তাকে যখন বললাম যে গিভ মি আ লিস্ট, সে কি বলছে ঘরের মেঝে বা দেয়ালের টাইলস বসাতে, ডিজাইন ও ছবি আঁকতে, ফার্নিচার তৈরি করতে, কাপড় কাটা বা পোশাক ডিজাইন করতে, বাড়ি বা ব্রিজ বানাতে, গাড়ি বা যন্ত্রপাতি ডিজাইন করতে, বাক্স বা প্যাকেট, নানা অনেকগুলো, সে অলরেডি 10টা জিনিস আমাকে দিয়ে দিয়েছে যে এই জায়গাগুলোতে জ্যামিতির রিয়েল লাইফ ব্যবহার আছে। তার মানে যে কোনো জায়গায় আপনি এই প্রম্পটটা ব্যবহার করতে পারেন। ওকে, দ্বিতীয়ত হলো, এটা খুবই আমার পছন্দের জিনিস, দ্য 80-20 রুলস। আচ্ছা, যদি আপনি 80-20 রুলসটা কি এটা যদি না জানেন, তাহলে সংক্ষেপে আমি একটু এক্সাম্পল দিই। 80-20 রুলস হলো একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল। এটার মানে হলো যে আপনার জীবনে অথবা দুনিয়াতে যা কিছু ঘটে, যেই রেজাল্টটা আমরা পাই, এটা আসে হলো 20% কাজ থেকে। তার মানে আপনার কাজ, যেই রেজাল্ট আপনি পাচ্ছেন, এটার 80% রেজাল্ট আসবে আপনার 20% কাজ থেকে, আর বাকি 20% রেজাল্ট আসবে আপনার 80% কাজ থেকে। যে কোনো কিছু আরেকটা সহজ জিনিস দেখাই, এটা কিন্তু রিয়েল এক্সাম্পল, যে আপনার একটা আপনার একটা ক্ষেত আছে, ধান ক্ষেত আছে, এই ধান ক্ষেতের মধ্যে আপনি অথবা একটা যে কোনো একটা ক্ষেত আছে, এই ক্ষেতের মধ্যে আপনার যে ফসলগুলো আপনি পাবেন, 80% ফসল আপনি পাবেন 20% গাছ থেকে। আর হলো বাকি যে 20% ফসল আপনি পাচ্ছেন, সেটা পাবেন হলো 80% গাছ থেকে। তার মানে কি 20% 80-20 একটা প্রিন্সিপাল হলো যে 20% কাজ থেকেই 80% রেজাল্ট পাওয়া সম্ভব, যদি আপনি এটা ফাইন্ড আউট করতে পারেন সেই ইম্পর্টেন্ট 20% জিনিসটা কি। যেমন আমার ব্যবসার ক্ষেত্রে আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে, কিন্তু সব প্রোডাক্ট থেকে আপনার যেই প্রফিট আসে, আপনি হিসাব করলে দেখতে পারবেন 20% প্রোডাক্ট থেকেই আপনার কোম্পানির 80% প্রফিট চলে আসে, আর বাকি 80% প্রোডাক্ট থেকে বাকি 20% প্রফিট আসে। তো সেক্ষেত্রে এটা আমরা লেখাপড়াতে ইউজ করতে পারি, বিজনেসও ইউজ করতে পারি, 80-20 প্রিন্সিপাল। তো এখানে আমি একটা প্রম্পট দিচ্ছি যে আমি শিল্প বিপ্লব শিখতে চাই, এই বিষয় থেকে আমাকে সবথেকে গুরুত্বপূর্ণ 20% শিক্ষা দিন, যা আমাকে 80% বুঝতে সাহায্য করবে। যেমন আমার এখন কালকে পরীক্ষা, আমার এখন এত সময় নাই যে আমি পুরো চ্যাপ্টার কভার করব, পরীক্ষার আগের রাতে আমি পড়তে বসছি। তো এখন আমি চাচ্ছি যে আমার পুরো বইয়ের মধ্যে আমার যে চ্যাপ্টারটা আছে, এটার মধ্যে জাস্ট 20% যে জিনিসগুলো সব থেকে ইম্পর্টেন্ট, আমি শুধু ওগুলোই পড়ে যাব। সেক্ষেত্রে আপনি এই প্রম্পটটা ইউজ করতে পারেন। তো এখানে আমি চলুন একটা কপি করে দেখি কি বলে শিল্প বিপ্লবের ব্যাপারে। ওকে, শিল্প বিপ্লবের গুরুত্ব 20%, কোর 20%, 5টা পয়েন্ট বুঝলেই আপনি 80% বুঝে ফেলবেন ইনশাল্লাহ। ওকে, সে এখন ইসলামিক টোনে কথা বলতেছে, কারণ তাকে আমি বলছি আমি ইসলামিক মাইন্ডেড, এই কারণে। ওকে, শিল্প বিপ্লব মানে কি? শিল্প বিপ্লব মানে কি? এটি এমন একটি সময় যখন প্রথমে ইংল্যান্ডে শুরু হয়, যখন মানুষ হাত দিয়ে কাজ করার বদলে মেশিন ব্যবহার শুরু করে। তার মানে সময়কাল। এখন সে কিন্তু 5টা পয়েন্ট আমাকে দিয়ে দিয়েছে যে এইটুকু যদি আমি পড়ে নেই, তাহলে শিল্প বিপ্লবের 80% আমার জানা হয়ে যাবে। তার মানে কি আমার কিন্তু জাস্ট এক পেজ পড়লেই মোটামুটি শিল্প বিপ্লব কাভার হয়ে যাচ্ছে। তো এই রোলটা, এই প্রম্পটটা আপনি ইউজ করতে পারেন যদি আপনি ইমার্জেন্সিতে কোনো কিছু শিখতে চান, অথবা যে কোনো টপিক শেখার আগে আপনি ডিটেলসে শেখার আগে আপনি আগে এটা শিখে নেন 80-20 রুলসটা ব্যবহার করে, তাহলে পুরা টপিকটা শিখতে আপনার অনেক সহজ হবে। ওকে, দ্বিতীয়ত ৫ নম্বরে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো হেল্পিং মেমোরাইজ। যে অনেক সময় আমরা কোনো কিছু মনে রাখতে হবে, মুখস্থ করতেই হবে, কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে এটা কিভাবে মনে রাখবো। যতই চেষ্টা করি সেটা আমাদের মনে থাকে না। তো সেক্ষেত্রে আমরা এআই এর হেল্প নিতে পারি। যেমন এখানে আমি তাকে বলছি বাংলাদেশের ১০ম শ্রেণীর পাঠ্যপুস্তক অনুসারে প্রথম বিশ্বযুদ্ধ। আপনি এখানে ১০ম শ্রেণীর পাঠ্যপুস্তকের নামও ব্যবহার করতে পারেন, অথবা এটা কোন ধরনের বই সে ডিটেলসটা যদি লিখে দেন, অবশ্যই এই বইটা কিন্তু এআই এর মধ্যে আছে। আপনারা পুরো বই দিতে হবে না, এআই ওই বইটা থেকেই আপনাকে সাজেস্ট করতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে আপনি কোন জিনিসটা শিখতে চান। তো জাস্ট এখানে আপনি আপনার বইয়ের নামটা বলে দিলেই হবে। ওকে, আমি এখানে বলতেছি বাংলাদেশের ১০ম শ্রেণীর পাঠ্যপুস্তক অনুসারে প্রথম বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, তারিখ ও সূত্রগুলো কী কী? একজন বাংলাদেশী শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে সহজেই মনে রাখার জন্য আমাকে একটি মুখস্থ কৌশল তৈরি করতে সাহায্য করুন। ওকে, তাহলে আমরা এটা কপি করি, কপি করে এখানে আমরা দিচ্ছি। ওকে, সে আমাকে কিন্তু দিচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য, এই জিনিসগুলো কিন্তু পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছে। প্রথম যে যুদ্ধ শুরু ২৮ জুলাই ১৯১৪ এবং যুদ্ধ শেষ হচ্ছে ১১ নভেম্বর ১৯১৮। ওকে, প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণসমূহ: সামরিক শক্তি বৃদ্ধি, দেশগুলো অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত ছিল। তার মানে কি এখন সে একটা সংখ্যা বলে দিছে যে আচ্ছা এটার মূল কারণটা কি এটা আপনার বোঝার জন্য, আচ্ছা দেশগুলো সামরিক প্রতিযোগিতায়
লিপ্ত ছিল, যার কারণে একটা যুদ্ধ শুরু হয়। তো এই যে আমার কিন্তু এখানে ChatGPT ফ্রি ভার্সনের লিমিট শেষ হয়ে গেছে। এখনও সে আমাকে উত্তর দিবে, কিন্তু উত্তরগুলো হবে হলো 3.5 ভার্সনের অনুযায়ী। তো এখন থেকে দেখবেন উত্তরগুলো একটু ডিফারেন্স হবে। এটা শেষ হওয়ার পর থেকে যদি আমি এটা ব্যবহার করি। সে এখানে এম দিয়ে বোঝাচ্ছে মিলিটারিজম, এ দিয়ে বোঝাচ্ছে অ্যালায়েন্স, আই দিয়ে বোঝাচ্ছে ইম্পেরিয়ালিজম। তার মানে সে কিন্তু 4টা শব্দ দিয়েছে, এম এ এন, সরি, এম এ আই এন। তার মানে এই 4টা যদি আপনি মনে রাখেন, তাহলে কিন্তু আপনি এই 4টা ওয়ার্ড সহজে মনে রেখে আপনি টোটাল জিনিসটা মনে রাখতে সহজ হবে। আরও সে দিয়েছে ট্রিগার, যে আসলে প্রথম বিষয়টা শুরু হয়েছে কিভাবে। অস্ট্রিয়া হাঙ্গেরির রাজপুত্র হত্যার ঘটনার মাধ্যমে এত তারিখে তাকে হত্যা করা হয়। যুদ্ধের 2 পক্ষ, যে অ্যালাইড পাওয়ার হলো ব্রিটেন, ফ্রান্স। মানে সে কিন্তু ভেঙে আপনার বিভিন্ন কিছু দিয়ে দিছে, যে যেই জিনিসগুলো আপনি যদি একটু মুখস্থ করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে খুব সহজেই আপনি এটা মুখস্থ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি যদি মনে হয় যে না, বিষয়টা আরও কঠিন হয়ে যাচ্ছে, একে আপনি বলতে পারেন প্লিজ, প্লিজ বলা দরকার নেই কারণ সে কোনো মানুষ না। তাকে আপনি ডাইরেক্ট বললেন যে তুমি এটা আমাকে আরও সহজভাবে বলে দাও, তাহলে সে কিন্তু এটা আরও সহজভাবে বলে দিবে। ওকে, তো এরপরে আমরা যেই জিনিসটাতে যাব সেটা হলো প্রিপেয়ার্ড এ স্টাডি শিডিউল। যে অনেক সময় আমরা একটা পড়ালেখার রুটিন অথবা একটা রুটিন বানাইতে মাথা অনেক সময় খারাপ হয়ে যায়, যে আচ্ছা এই রুটিনটা প্রপারলি বানানোটা অনেক কঠিন হয়ে যায়, যে কিন্তু এআই সেক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করতে পারে আপনার একটা পড়ালেখার রুটিন তৈরি করতে। আমি তো এখানে তাকে বলছি আমার জন্য একটি পড়াশোনার সময়সূচি তৈরি করো। আমার কাছে প্রতি সপ্তাহে দিনে 2 ঘন্টা এবং সপ্তাহে প্রতিদিন 4 ঘন্টা পড়াশোনার জন্য থাকে। আমি সপ্তাহের দিনগুলোতে বিকাল 3টায় স্কুল থেকে ফিরে আসি এবং মানে সপ্তাহে বন্ধ, মানে সপ্তাহান্তে মানে হলো অফ ডে হলো শুক্রবার এবং শনিবার, আর স্কুল থাকে না। সব মানে ওরা আমি ডিটেলস বলে দিছি এবং এটাও বলতেছি যে আমার যেই সাবজেক্টগুলো আছে আ আ নিশ্চিত করো যে আমি যত ঘন্টা লিখছি তত ঘন্টা পর্যন্তই সর্বোচ্চ পড়াশোনা করছি। আমি নিম্নলিখিত বিষয়গুলো সমানভাবে পড়তে চাই। তার মানে কি, এখানে আমার নিম্নলিখিত বিষয়গুলো কি? মনে করেন আমার সাবজেক্ট আছে হলো ম্যাথমেটিক্স, সায়েন্স, ইসলাম, ইংলিশ, বাংলা। আপনার সাবজেক্ট যদি ডিফারেন্ট থাকে, তো আপনি এখানে এটা চেঞ্জ করে দিতে পারেন, যে আপনার যদি আপনি ইউনিভার্সিটিতে পড়েন, তাহলে আপনার সাবজেক্ট আপনার টাইম অনুযায়ী আপনি কয় ঘন্টা পড়তে চান, কি কখন আপনি ইউনিভার্সিটি থেকে ফিরেন অথবা কখন ফ্রি টাইম আছে, এই লাল ঘর যেগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। ওকে, আমরা এটা এআইকে দেই, দেখি এআই কি রেজাল্ট দেয় আমাকে। ওকে, সে বলছে তোমার দেওয়া সময়সূচি অনুযায়ী সপ্তাহে দিনে রবিবার থেকে বৃহস্পতিবার 2 ঘন্টা পড়াশোনা, এবং সপ্তাহান্তে শুক্রবার এবং শনিবার 4 ঘন্টা পড়াশোনা। বিষয় সংখ্যা 5, গণিত, এই 5 বিষয়গুলো সমানভাবে পড়তে হবে। আচ্ছা দেখি সে আমাকে কি রুটিন দিছে। রবিবার যেহেতু আমার কাছে মাত্র 2 ঘন্টা থাকে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই প্রত্যেকদিন আমার কাছে থাকে হলো 2 ঘন্টা, আর শুক্রবার আর শনিবার থাকে হলো 4 ঘন্টা। ওকে, তাহলে 2 ঘন্টার জন্য সে আমাকে দিছে গণিত 24 মিনিট, বিজ্ঞান 24 মিনিট, ইসলাম 24 মিনিট, ইংরেজি 24 মিনিট, বাংলা 24 মিনিট। ওকে? তাহলে সে খুব সহজ একটা রুটিন আমাকে বানায় দিছে, যে 24 মিনিট করে পড়লেই এটা হয়ে যাবে। আর শুক্রবারে সে 48 মিনিট করে আমাকে দিছে 4 ঘন্টার জন্য। ওকে? ব্যাখ্যা, সপ্তাহের দিনগুলোতে 2 ঘন্টা সময়, 120 মিনিট, 5টি বিষয় পড়তে পারবে 24 মিনিট করে। এখন সে আমাকে এটা বুঝাই দিছে। তো বিষয়টা হইছে কি, এখানে আমি সবকিছু যখন বলছি সমান করে পড়তে চাই, এই কারণে কিন্তু সে আমাকে এভাবে দিছে। কিন্তু আমি যদি বলি এখন যে আমি বিজ্ঞানটা একটু বেশি সময় ধরে পড়তে চাই, তাহলে সে কিন্তু আমাকে নতুন আরেকটা রুটিন বানায় দিবে যে কিভাবে এটা করব। অথবা এখন আমি তাকে সহজ একটা রুটিন দিছি, যে রবিবার আমার কাছে 2 ঘন্টা, সবসময় 2 ঘন্টা থাকে। কিন্তু এমনভাবে যদি আপনি দেন যে রবিবার আমার কাছে থাকে 2 ঘন্টা, সোমবারে থাকে হলো 3 ঘন্টা, আ অথবা সে কিন্তু আমাকে এটা টাইম দেয় নাই। আপনি যদি একটা টাইম দিয়ে দেন যে আচ্ছা আমি ৩টার পর থেকে এতটা পর্যন্ত আমি পড়তে চাই, তাহলে কিন্তু সে আরও সুন্দর একটা রুটিন আপনাকে বানায় দিতে পারবে। তো সেক্ষেত্রে এটা ChatGPT ভার্সন 3.5 ইউজ করতেছি আমরা, কারণ ChatGPT 4 এর লিমিটটা শেষ হয়ে গেছে। এইজন্য রেজাল্টটা একটু এরকম আসছে। কিন্তু আপনি যখন ChatGPT 4 ইউজ করতে থাকবেন, মানে লিমিট শেষ হওয়ার আগে, তখন দেখবেন রেজাল্ট আরও ভালো আসবে।
ওকে, লাস্ট যেই জিনিসটা আমি আপনাদের দেখাইতে চাই, সেটা আমার কাছে খুবই ফেভারিট যে আপনি যখন কোনো একটা কিছু শিখলেন, শেখার পরে এখন আমাদের এমসিকিউ থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, যে বইয়ের মধ্যে নরমাল যে জিনিসগুলা থাকে আমরা এই কোয়েশ্চেনগুলা উত্তর দিয়ে, দিয়ে অনেক সময় বোরিং হয়ে যাই। সেক্ষেত্রে আপনি যখন একটা চ্যাপ্টার শিখে ফেলবেন, শিখার পরে আপনি সেটা ChatGPT-কে দিতে পারবেন যে, "তুমি এখন আমাকে কোয়েশ্চেন করো, আমি সেটার উত্তর দেব।" যেমন এখানে আমি বলছি এখানে এখন তুমি আমাকে এখন থেকে তুমি কুইজ জিপিটি মানে তাকে একটা রোল দিলাম যে, "তুমি কুইজ জিপিটি তোমার কাজ হলো বাংলাদেশের ১০ম শ্রেণীর পাঠ্যপুস্তক অনুসারে ১ম বিশ্বযুদ্ধের বিষয়ে আমাকে ৫ টি বহু নির্বাচনী মানে হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন প্রশ্ন জিজ্ঞাসা করো। প্রথমে আমার উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করো, তারপর আমার প্রশ্নগুলি মূল্যায়ন করো এবং আমাকে একটি স্কোর দাও।" ওকে? তো উত্তর লেখার সিস্টেম হলো যে আচ্ছা আগে আমরা এটা দেই, তারপর উত্তর লেখার সিস্টেমটা বলে দিব। ওকে, আমরা তাকে বললাম ১ম বিশ্বযুদ্ধের ব্যাপারে তুমি ক্লাস 10 এর বই থেকে আমারে ৫ টা এমসিকিউ কোয়েশ্চেন দাও। ওকে। সে আমাকে ৫ টা কোয়েশ্চেন এখন সে আমাকে একটা দিছে। আ আ তোমার উত্তর কি? মানে একটা, একটা করে দিবে যে ১ম বিশ্বযুদ্ধ অ শুরু হয় কত সালে? এ আ আমরা উত্তর দিতে পারি বি। আমরা যদি এখানে বি দেই, তোমার উত্তর সঠিক। একটা উত্তর দিলাম। এখন সে আমাকে দ্বিতীয় আরেকটা কোয়েশ্চেন করছে। ১ম বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? সামরিক শক্তি বৃদ্ধি, জাতীয়তাবাদ, আ বৈদ্যুতিক আবিষ্কার, মৈত্রী চুক্তি। তোমার উত্তর কোনটি? অ্যাকচুয়ালি এখানে কিন্তু ২ টা প্রধান কারণ যে সামরিক শক্তি বৃদ্ধি আর জাতীয়তাবাদ ২ টাই। তার মানে আমি তাকে বলি A and B। তোমার উত্তর সঠিক। হ্যাঁ, কিন্তু প্রশ্ন ছিল প্রধান কারণগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? ওহ সরি, আমি কোয়েশ্চেন ঠিকমতো পড়ি নাই। সে আসলে কিন্তু কোয়েশ্চেন করছে কোনটি অন্তর্ভুক্ত নয়। আ সরি। তো এখানে আমার উত্তর ভুল হইছে। এখানে শুধু একটি সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর হলো আচ্ছা আমি যে ২ টা উত্তর দিছি আর আসলে সে কোয়েশ্চেন ওভাবে করে নাই। একটা উত্তর দিতে হবে। যেমন বৈদ্যুতিক আবিষ্কার। এটা আসলে ১ম বিশ্বযুদ্ধের কোনো কারণের মধ্যে ছিল না। আমি কোয়েশ্চেনটা ঠিকমতো পড়ি নাই। ওকে, ফ্রান্স ফারাদে কোথায় হত্যা হয়েছিল? আচ্ছা, সে হত্যা হয়েছে প্যারিস, লন্ডন। সে হত্যা হয়েছিল অ্যাকচুয়ালি সারায়েভোতে। আমি আনসার সি দিয়ে দেই। তোমার উত্তর হলো সঠিক। ওকে। সো এভাবে আপনি ChatGPT কে ইউজ করতে পারেন আপনার যেই চ্যাপ্টারটা আপনি কমপ্লিট করছেন এটা রিটেস্ট করার জন্যে। কারণ আপনার কাছে অলরেডি টেক্সট বুকে যে এমসিকিউ গুলো থাকে এটা উত্তর দিতে, দিতে আপনি হয়তো বোরিং হয়ে গেছেন। তো সেক্ষেত্রে আপনি যখন এই ChatGPT কে আপনার চ্যাপ্টারটা বলবেন তখন সে আপনাকে নতুন, নতুন কোয়েশ্চেন দিবে। আর আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন যে আমি এখানে দিছি ৫ টা, আপনি যদি বলে দেন ১০ টা দিতে তাহলে কিন্তু সে ১০ টা দিবে। যদি ২০ টা চান তাহলে সে ২০ টা দিবে। তো এই ওয়েতে আপনি তাকে উত্তরগুলা দিতে পারেন। আর যদি সে একবারে ৫ টা উত্তর দিয়ে দেয়, তাহলে আপনি কি করবেন? যেমন সে একবারে ৫ টা কোয়েশ্চেন দিয়ে দিল, তাহলে আপনি 1 লিখবেন, 1.b মনে করেন ১ এর আনসার হলো B, কমা দিবেন। তারপরে ২ এর আনসার হলো মনে করেন D, এই ওয়েতে কমা দিয়ে, দিয়ে এভাবে লিখে দিবেন। তো আশা করি আপনি এই জিনিসগুলা ব্যবহার করে আপনার এডুকেশন, আপনার স্টাডি সিস্টেমকে আরো অনেক উন্নত করতে পারবেন। আর এখান থেকে যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনারা, তাহলে আপনি আমাদের কমিউনিটিতে কোয়েশ্চেন করতে পারেন অথবা লাইভ চ্যাটে গিয়ে কোয়েশ্চেন করতে পারেন। আমরা সেটা আবার এক্সপ্লেইন করব অথবা আপনি যেই জায়গাটা বুঝেন নাই সেটা আমরা আপনাকে হেল্প করব আবার ভালোভাবে বুঝতে। ওকে, আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।